সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলব, বললেন তারেক রহমান। কলকাতায় অফিস খুলে দেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছেন হাসিনা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসবে ঐক্যমত্য কমিশন। ৭১ আর রাজনৈতিক বৈধতার একমাত্র মাপকাঠি হবে না, বললেন নাহিদ। তৃষ্ণার হ্যাট্রিকে তিমুরের জালে বাংলাদেশের গোল বন্যা। এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আপনাদের ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন সংগ্রামে জুলাই ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের ফ্যাসিবাদের পতন হয়েছে। আসন্ন নির্বাচনে জনগণের রায়ে আমরা ৩১ দফার আলোকে বাংলাদেশকে একটি নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারব। শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় সমমনা জোট, এলডিপি এবং লেবার পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তারেক রহমান। মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন তিনি। এলডিপি ও লেবার পার্টির নেতৃবৃন্দের সঙ্গে এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তারেক রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান সহ বিএনপি, ১২ দলীয় সমমনা জোট, এলডিপি এবং লেবার পার্টির নেতারা। ভারতের কলকাতায় একটি বাণিজ্যিক ভবনে রাজনৈতিক অফিস খুলেছে দেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া বাংলাদেশ আওয়ামী লীগ। বিবিসি বাংলা সহ দেশের গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পর এ নিয়ে কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, শেখ হাসিনা নিজেকে সামাল দিতে পারছেন না, পার্শ্ববর্তী দেশে বসে যখন তখন উল্টাপাল্টা কথা বলছেন। বিবিসির প্রতিবেদনে দেখলাম, কলকাতায় অফিস খুলে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছেন শেখ হাসিনা। মাস্টার মাইন্ড হয়ে হাসিনা দেশকে অস্থির করতে চান। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত শেখ হাসিনাকে জায়গা দিয়েছে, ওখানে বাংলা ভাষাভাষী মুসলিমরা টিকতে পারছে না, তাদেরকে এখানে পুশিন করছে, তাহলে তাকে কেন পুশব্যাক করে না? রিজভী বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে জনতার উত্তাল তরঙ্গের ঢেউয়ের তোড়ে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। পালানোর পরেও তার ষড়যন্ত্র থামছে না। গত বছরের দুর্গাপূজায় নানা ধরনের ষড়যন্ত্র ছিল, আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করেছি। তিনি আরও বলেন, নানা নিপীড়ন, নির্যাতন ও হামলা মামলার পরেও বিএনপির কেউ দেশ ছেড়ে পালিয়ে যায়নি, অথচ শেখ হাসিনা পালিয়ে গেলেন। জুলাই সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী সপ্তাহে আবারও আলোচনায় বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন। শুক্রবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, ঐক্যমত্যের ভিত্তিতে রচিত এবং স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কি হবে তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার। সেই লক্ষ্যে কমিশন এ বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করবে। আলী রিয়াজ বলেন, আশা করা যায় যে এই প্রক্রিয়ায় স্বল্প সময়ের মধ্যেই একটি উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে গত 2 পর্বের আলোচনায় কাঙ্ক্ষিত জাতীয় সনদ প্রণয়নের লক্ষ্যে তাৎপর্যপূর্ণ সুপারিশ বা সংস্কারের ব্যাপারে জাতীয় ঐক্যমত্য সম্ভব হয়েছে। ৭১ আর রাজনৈতিক বৈধতার একমাত্র মাপকাঠি হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম লেখেন, আমরা আগেও বলেছি, ২৪ আসলে ৭১-এরই ধারাবাহিকতা। ১৯৭১ সালের যে আকাঙ্ক্ষা ছিল সমতা, মর্যাদা ও ন্যায় বিচার, তা নতুন করে নিশ্চিত হয়েছে ২০২৪ সালের বৈষম্য বিরোধী ও গণতান্ত্রিক অভ্যুত্থানের মধ্য দিয়ে। তিনি বলেন, মুজিববাদ ১৯৭১-কে ভারতীয় বয়ানের সঙ্গে মেলানোর চেষ্টা করেছিল, যা জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করেছে। কিন্তু ২০২৪ সালের গণ অভ্যুত্থান সেই বয়ান ভেঙে দিয়ে দেশকে একনায়কতন্ত্র,
ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ থেকে মুক্তির জন্য ঐক্যবদ্ধ করেছে। ২৪-এর পর জন্ম নিয়েছে নতুন রাজনৈতিক বাস্তবতা ও নতুন প্রজন্ম, যারা এই লড়াইয়ে অংশ নিয়ে বিজয়ী হয়েছে উল্লেখ করে তিনি আরও লেখেন, আমরা ৭১ থেকে অগ্রসর হয়ে এসে পৌঁছেছি ২৪-এ। এখন যারা ৭১-এর পক্ষে বা বিপক্ষে এ পুরনো রাজনৈতিক বিভাজন ফিরিয়ে আনতে চাইছে, তারা দেশকে সেকেলে কাঠামোয় টেনে নিচ্ছে। তিনি লেখেন, কিন্তু আমরা ২৪ থেকে নতুন শুরু করতে চাই, যেখানে এই অভ্যুত্থান থেকে উদ্ভূত মূল্যবোধ ও আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে। মুজিববাদ সহ সব ধরনের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করা এখন রাষ্ট্র ও সমাজকে ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক করার অন্যতম দায়িত্ব। ৭১ থাকবে ইতিহাসে, রাষ্ট্রের ভিত্তি ও নীতি হিসেবে তা সম্মানিত হবে, কিন্তু রাজনৈতিক বৈধতার একমাত্র মাপকাঠি হবে না বলে উল্লেখ করেন পোস্টে। তিনি লেখেন, যেমন ১৯৪৭-এর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, তবে তার রাজনৈতিক হাতিয়ার নয়, তেমনি ৭১ থাকবে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়, কিন্তু রাজনৈতিক স্বার্থে ব্যবহারযোগ্য হবে না। নাহিদ ইসলাম সতর্ক করে দেন, মনে রাখতে হবে ২৪ কোনো প্রতিশোধের আন্দোলন ছিল না। যারা এটিকে প্রতিশোধের হাতিয়ার বানাতে চায়, তারা এর প্রকৃত চেতনা বিকৃত করছে। এএফসি অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের জয়ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলে হারিয়েছে আফিদা খন্দকারের দল। হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা রানী সরকার। এর আগে এইচ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে লাওসকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। টানা ২ জয়ে বয়স ভিত্তিক এশিয়ান কাপের মূল পর্বের পথে আরও এক ধাপ এগিয়ে গেল দলটি। নিজেদের শেষ ম্যাচে আগামী ১০ আগস্ট শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। লাও ন্যাশনাল স্টেডিয়ামে ২ অর্ধে সমান ৪ বার করে জালের ঠিকানা খুঁজে নেয় বাংলাদেশ। ম্যাচ জুড়ে তিমুরের উপর আধিপত্য বিস্তারকারী ফুটবল খেলে তারা। একের পর এক সব আক্রমণে গিয়ে গোলের সুযোগ তৈরি করে, কিন্তু ফরওয়ার্ডদের ব্যর্থতায় ১৯ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকে বাংলাদেশ। পরের মিনিটেই প্রথম গোলের দেখা পায় আফিদা অ্যান্ড কোং। কর্নার থেকে বল পেয়ে হেডে জালে জড়ান সিনহা শিখা। ৩২ মিনিটে অলিম্পিক গোলে বাংলাদেশের ব্যবধান বাড়ান শান্তি মার্ডি। ৪ মিনিটের মাথায় তার কর্নার থেকে তৃতীয় গোলটি করেন আক্রমণ ভাগের খেলোয়াড় নবীরন খাতুন। প্রথমার্ধের যোগ করা সময়ে দলের হয়ে চতুর্থ গোলটি করেন তৃষ্ণা রানী। বিরতি থেকে ফেরার ১২ মিনিট পর নিজের দ্বিতীয় এবং দলের হয়ে পঞ্চম গোল করেন তৃষ্ণা। ৭৩ মিনিটে স্কোর শিটে নাম লেখান আগের ম্যাচে জোড়া গোল করা সাগরিকা। এক ডিফেন্ডার ও গোল রক্ষককে কাটিয়ে জালে বল জড়ান আক্রমণ ভাগের এই খেলোয়াড়। ১০ মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করেন তৃষ্ণা। যোগ করার সময়ে বাংলাদেশের হয়ে শেষ গোলটি করেন মুনকি আক্তার। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।